নির্বাচনে যারা বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা ভোট দেননি তারা সবাই এই বৈষম্যহীন সরকারের সমান সহায়তা ও সব ধরনের সুযোগ সুবিধার অন্তর্ভুক্ত থাকবেন। মহান জাতীয় সংসদের সদ্য সমাপ্ত প্রথম অধিবেশনটি ছিল দেশের সংসদীয় ইতিহাসে একটি নতুন মাইলফলক। দীর্ঘ এক দশক সত্যিকার অর্থে কার্যকর সংসদ প্রত্যক্ষ করেছে। 25 কার্যদিবসের প্রাণবন্ত এই অধিবেশনে সরকার ও বিরোধী দলের সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ছিল অনন্য। এই সংসদে অত্যন্ত অল্প সময়ে রেকর্ড সংখ্যক 94টি বিল পাশ করা হয়েছে এবং সংসদীয় স্থায়ী কমিটিগুলো দ্রুততার সঙ্গে গঠন করা হয়েছে। এই স্বল্প সময়ে 94টি বিল পাশ সময়ের বিবেচনায় এক অবিস্মরণীয় অর্জন। শুধু তাই নয়, মাননীয় প্রধানমন্ত্রী ও মন্ত্রীবর্গ শত শত প্রশ্নের উত্তর দিয়ে স্বতঃস্ফূর্তভাবে জবাবদিহিতার এক অনন্য নজির স্থাপন করেছেন। সংসদে মাননীয় আইনমন্ত্রীর বক্তব্য চলাকালীন ফ্লোর ক্রসিং না করে সাধারণ আসনে তৃতীয় সারিতে বসে মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা সংসদীয় রীতিনীতির প্রতি যে বিরল সম্মান ও শৃঙ্খলা প্রদর্শন করেছেন তা সরকারি ও বিরোধী দল সহ সকল সংসদ সদস্যকে গভীরভাবে আলোকিত করেছে, বিমোহিত করেছে। এই সংসদ প্রমাণ করেছে যে আদর্শিক ভিন্নতাকে ধারণ করেই পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে দেশের গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করা সম্ভব। জাতীয় সংসদের গ্যালারিতে নিয়মিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 150 জন শিক্ষার্থীর জন্য সরাসরি অধিবেশন দেখার সুযোগ করে দেয়া একটি অভিনব উদ্যোগ। সংসদের দর্শনার্থী গ্যালারিগুলো এখন দেশের 7 জন বীরশ্রেষ্ঠের নামে নামাঙ্কিত করা হয়েছে এবং সংসদ ভবনের মূল প্রবেশপথটি উৎসর্গ করা হয়েছে মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম.এ.জি. ওসমানী নামে, যা প্রজন্ম থেকে প্রজন্মকে গভীর দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। সংসদের রুফটপে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাধ্যমে সংসদের বৈদ্যুতিক চাহিদার একটি বড় অংশ পূরণ করা সম্ভব হবে এবং এটি প্রেরণা যোগাবে প্রতিটি মানুষকে কিভাবে সোলার নির্ভর বিদ্যুৎ ব্যবস্থায় সাশ্রয়ী হওয়া যায়। রাজনীতি যে কেবল ক্ষমতার দম্ভ নয়, বরং মানুষের সেবা, এই নীতির বাস্তবায়নে বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে মনোনয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে যারা ত্যাগ, সংগ্রাম ও জনসেবায় নিবেদিত ছিলেন সেই নারীদের যথাযথ মর্যাদাও তাদের প্রাধান্যের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। চট্টগ্রামে জলাবদ্ধতার কারণে জনগণের সাময়িক কষ্টের কথা বিবেচনা করে স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে আন্তরিকভাবে ক্ষমা চাওয়া কেবল একজন জনদরদী বা দায়িত্বশীল নেতার পক্ষেই সম্ভব। তার সাধারণ মানুষের মতো সহজ সরল চলাফেরা, আচার আচরণ ও গভীর প্রজ্ঞার কারণে দীর্ঘ সময় পর রাষ্ট্র ব্যবস্থা এবং সরকার প্রধানের প্রতি দেশের অপামর জনসাধারণের মাঝে এক অবিচ্ছেদ্য আস্থার পরিবেশ তৈরি হয়েছে। সেই আস্থাকে পাথেয় করে এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজ ইনশাল্লাহ সম্পন্ন করবে, ঠিক একইভাবে তিস্তা ব্যারেজের কাজও হাত দিবে ইনশাল্লাহ। অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপগুলো ইতিমধ্যেই ফল দিতে শুরু করেছে। সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতি কমে 8.71% নেমে এসেছে এবং জ্বালানি ও ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে। দেশের আকাশসীমা, ভূখণ্ড ও সমুদ্র সীমার সার্বিক সার্বভৌমত্ব রক্ষায় গণতান্ত্রিক সরকার সমুদ্র প্রহরীর মতো দিনরাত নজরদারিতে রাখছে। এর মাধ্যমে গভীর সমুদ্র সীমার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটের ফ্লাইং ওভার চার্জ থেকে উল্লেখযোগ্য রাজস্ব আহরণের সুযোগ তৈরি হয়েছে। দেশের সার্বভৌমত্ব সমুন্নত রাখা এবং সীমান্ত সুরক্ষায় ড্রোন, এন্টি ড্রোন ও মাইন ডিটেক্টর স্থাপনের মতো আধুনিক প্রযুক্তি নির্ভর বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হওয়া শুরু হয়েছে। সীমান্তে বিজিবির শক্ত ও সার্বভৌম অবস্থান সবার আগে বাংলাদেশ নীতিরই বাস্তব প্রতিফলন। ঐতিহ্যগতভাবে বিএনপি সংস্কারের ধারক এবং বাহক রাজনৈতিক দল। বাংলাদেশের ইতিহাসে যতগুলো মৌলিক সংস্কার হয়েছে সবগুলো কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় হয়েছে কিংবা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় হয়েছে। ঐতিহ্যগত সেই সংস্কারকে ধারণ করেই 2016 সালে ভিশন 2030 প্রণয়ন করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 2022 সালে 27 দফা প্রণয়ন করেছিলেন বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। 2023 সালে 31 দফা তিনি প্রণয়ন করেছিলেন চূড়ান্তভাবে এবং সেই 31 দফাতেই কিন্তু বর্তমান সংস্কারের প্রায় সকল মৌলিক ভিত্তি রয়েছে। আজকের বাংলাদেশে আমরা যা কিছু নিয়ে আলোচনা করি না কেন, সেই প্রায় প্রতিটি সংস্কারই বিএনপির 31 দফা থেকে অনুরণিত। তারপর আমরা সবাই মিলে জুলাই সনদে উপনীত হয়েছিলাম, যেটি গণতান্ত্রিক সব রাজনৈতিক দলের সমঝোতার ভিত্তিতে হয়েছিল।
যতটুকু সমঝোতার ভিত্তিতে হয়েছিল এবং সেই জুলাই সনদে নোট অফ ডিসেন্ট সহ বিএনপি সম্মত হয়ে ঠিক যেভাবে স্বাক্ষর করেছিল, সেই স্বাক্ষরিত জুলাই সনদকে আমরা বাস্তবায়নের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। দেশের মানুষের কাছে বিএনপি যে অঙ্গীকার করেছে এবং যে প্রতিশ্রুতির আলোকে জনগণ ধানের শীষে ভোট দিয়েছে, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সবাই তা অক্ষরে অক্ষরে পালনের জন্য দায়বদ্ধ এবং সেই প্রতিফলন আমরা গত 100 দিনের প্রতিটি দিনেই দেখেছি সরকারের প্রতিটি গণমুখী কর্মকাণ্ডে। একই সঙ্গে ছাত্র জনতার আন্দোলনের বীরদের আত্মত্যাগকে চিরস্মরণীয় করে রাখতে এবং তাদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে জাতীয় সংসদে জুলাই যোদ্ধাদের দায় মুক্তি আইন পাশ করা হয়েছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ, সিলেট ও নেত্রকোনার হাওর অঞ্চলের কৃষকদের পাশে দাঁড়িয়ে সরকার 3 মাসের বিশেষ আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করেছে। অবকাঠামো ও নগর ব্যবস্থাতেও সরকারের পরিকল্পনা দীর্ঘমেয়াদী ও আধুনিক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ট্রাফিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানী ঢাকাকে পরিবেশ বান্ধব ও আধুনিক মেগাসিটিতে রূপান্তর করতে গ্রিন অ্যান্ড ক্লিন ঢাকা মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ঢাকার বায়ু দূষণ নিয়ন্ত্রণে 250টি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং মেট্রো রেলের নিচের অংশকে সবুজায়নের মাধ্যমে শহরকে কীভাবে আরও শীতল ও বসবাসযোগ্য করা যায় সেটি নিয়ে গবেষণা করা হয়েছে। নার্সারিতে চারা উৎপাদনের কার্যক্রমও চালু রয়েছে। দেশ জুড়ে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মেট্রো রেল ও ট্রেন ভ্রমণে ভাড়ার উপর 25% ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রবীণ এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য মেট্রো রেলের যে বিশেষ সুবিধা আজকে থেকে চালু হচ্ছে, সেটি সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেই কার্যকর করা হচ্ছে। কলেজ, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তরুণ তরুণীদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য উৎসাহ দিতে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে স্টার্ট আপ ফান্ডের ঘোষণা দিয়েছেন, যা আগামী মাস থেকে কার্যকর করা হবে এবং এভাবেই আমরা দেশ জুড়ে আগামীর প্রজন্ম থেকে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করব, যারা শিল্প, কারখানা, ব্যবসা বাণিজ্য শুরু করবে, কর্মসংস্থানের অবারিত দুয়ার উন্মোচন করবে। ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পথচারীদের চলাচল সহজ করা এবং একই সঙ্গে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। শহর অঞ্চলে অব্যবহৃত প্রায় 200টি সরকারি ভবনকে অল্প সময়ের মধ্যেই মাতৃসদন, ক্লিনিক সহ শিশু ও নারীদের আধুনিক চিকিৎসা সুবিধায় রূপান্তরের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া মেগা পর্যটন পরিকল্পনার অংশ হিসেবে 2040 সালের মধ্যে কয়েক কোটি পর্যটক আকর্ষণ এবং বিপুল পরিমাণ কর্মসংস্থান সৃষ্টির রোডম্যাপ প্রণীত হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় 55 লাখ নিম্ন আয়ের পরিবারকে প্রতি মাসে 15 টাকা কেজি দরে 30 কেজি করে চাল সরবরাহ অব্যাহত রয়েছে। নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে দেশ জুড়ে কয়েক হাজার বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। বিশ্বজুড়ে চলমান চরম জ্বালানি সংকটের মধ্যেও হরমুজ প্রণালী হয়ে তেলবাহী জাহাজ সফলভাবে বাংলাদেশে পৌঁছানো এবং সামগ্রিকভাবে বিশ্বের যে কোনো দেশের তুলনায় জ্বালানির মূল্য নিয়ন্ত্রণে রাখা সরকারের কার্যকর ও দূরদৃষ্টি সম্পন্ন যে রাষ্ট্রনীতি, তারই বহিঃপ্রকাশ। এছাড়াও জুলাই আন্দোলনে শতাধিক আহত যোদ্ধাকে রাশিয়া ও সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন দেশে উন্নত চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। তাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফেরত এসেছেন। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত দেশের প্রাথমিক পর্যায় থেকে ধারাবাহিক ও পর্যায়ক্রমে সব শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস, জুতা এবং পাটের তৈরি স্কুল ব্যাগ বিতরণের কার্যক্রম সফল করতে একটি নতুন মডেল তৈরি করা হয়েছে। সরকারি ও বেসরকারি খাতে যৌথ উদ্যোগে পিপিপি এর বিতরণ নিয়ে জুলাই মাসে এই কার্যক্রমের পাইলট প্রকল্প বাংলাদেশের প্রতিটি উপজেলায় একাধিক স্কুলে একযোগে শুরু হচ্ছে। একই সঙ্গে একটি সুশিক্ষিত জাতি গঠনের অঙ্গীকার বাস্তবায়নে স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে এবং নারীদের জন্য প্রদান করা হচ্ছে মেধাভিত্তিক বৃত্তি। শিক্ষা ও প্রযুক্তি খাতে আধুনিকায়নের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ আমরা দেখেছি বাস্তবায়ন শুরু হয়েছে, যার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফ্রি ওয়াইফাই ও স্মার্ট ক্লাসরুম সম্প্রসারণ অন্যতম। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালু এবং ভর্তি ব্যবস্থা স্বচ্ছতা আনার লক্ষ্যে নীতিগত সংস্কার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে কারিগরি শিক্ষা ব্যবস্থা সম্প্রসারণ ও আধুনিকায়নের মাধ্যমে কর্মমুখী দক্ষতা উন্নয়নকে জোরদার করা হচ্ছে। শিল্প ও একাডেমিয়ার মধ্যে কার্যকর লিঙ্কেজ গড়ে তোলার বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে।
পাশাপাশি শ্রম বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক ও সময়োপযোগী কারিকুলাম উন্নয়নের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। সাথে প্রাধান্য দেওয়া হচ্ছে নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধ গঠনের ব্যবহারিক বিষয়ে, যার ভিত্তি আনন্দময় শিক্ষা ব্যবস্থা ও আধুনিক প্রযুক্তি। বিশেষত তরুণ ও নারী জনগোষ্ঠীকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে দেশের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি, কর্মদক্ষতা বৃদ্ধি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বাস্তবমুখী ও বহুমুখী কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক অর্থনীতির পাশাপাশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও গুরুত্ব আরোপ করা হয়েছে এবং দক্ষতা উন্নয়ন নিশ্চিত করা হচ্ছে, যার মূল লক্ষ্য কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরি। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রতিটি জেলায় পর্যায়ক্রমে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুর লক্ষ্যে শীর্ষস্থানীয় অংশীজনদের সঙ্গে ধারাবাহিক মত বিনিময় চলমান রয়েছে এবং এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ শীঘ্রই ইনশাল্লাহ কার্যকর করা হবে। এর মূল উদ্দেশ্য হলো তৃণমূল পর্যায়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে ব্যক্তির কার্যকর সংযোগ স্থাপন, কেরিয়ার সার্ভিস প্রদান, কাউন্সিলিং ও সক্ষমতা বৃদ্ধি এবং বাজারের চাহিদার সঙ্গে কর্মসংস্থানের যোগানকে সমন্বিত করা। প্রবাসে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন দূতাবাসকে ডিমান্ড ম্যাপিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হলো কোন দেশে কী ধরনের দক্ষতা সম্পন্ন কর্মীর চাহিদা রয়েছে তা নির্ধারণ করে আমাদের টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান এবং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলোকে সে অনুযায়ী কোর্স এবং কারিকুলাম প্রণয়ন করা। পাশাপাশি সনদের সমমান নিশ্চিত করা, তৃতীয় ভাষার উপর গুরুত্ব আরোপ করা এবং দেশে বিদেশে বাংলাদেশিদের কর্মক্ষেত্রের ব্যাপক সম্ভাবনা সৃষ্টি করা আমাদের উদ্দেশ্য। আগামী 1 বছরকে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, যা দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে অগ্রাধিকার দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন যানবাহনে নিজের ব্যবহার এবং চালনার মাধ্যমে উদ্ভাবনী সক্ষমতাকে স্বীকৃতি দিয়েছেন, তারুণ্যকে বরণ করে নিয়েছেন। সরকারের উন্নয়ন দর্শন হলো প্রান্তিক মানুষের সঙ্গে তৃণমূলের ক্ষমতায়নের মাধ্যমে এবং পরিবেশ সংরক্ষণ করে টেকসই উন্নয়নের পথে দেশকে ধাবিত করা। গার্লস গাইড, বিএনসিসি ও স্কাউট প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মাধ্যমে তিনি তরুণদের সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশে উৎসাহ প্রদান করেছেন। একই সঙ্গে জ্বালানি সাশ্রয় ও পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থার অংশ হিসেবে দেশ জুড়ে বিভিন্ন পর্যায়ে ইলেকট্রিক বাস চালুর জন্য পৃথক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে ও জাতীয় দলের খেলোয়াড়দের সম্মান দিয়ে সরকার ক্রীড়া কার্ড কার্যক্রম শুরু করেছে। এর আওতায় বিপুল সংখ্যক ক্রীড়াবিদকে ইতিমধ্যে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে। 12 থেকে 14 বছর বয়সী কিশোর কিশোরীদের জন্য 8টি খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশব্যাপী ব্যাপক সাড়ার মাধ্যমে লক্ষাধিক খেলোয়াড় ইতিমধ্যে নিবন্ধন করেছে। সরকারের 180 দিনের কর্মসূচির অংশ হিসেবে 550টি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রাধান্য দেওয়া হচ্ছে স্পোর্টস ডিপ্লোমেসি সেল এবং এর পাশাপাশি প্রতিটি জেলায় ইনডোর স্টেডিয়াম গঠন করা হচ্ছে। বাংলাদেশে বিদ্যমান 538টি ফায়ার স্টেশন প্রয়োজনের তুলনায় অপ্রতুল হওয়ায় নতুন করে 20টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের কাজ চলছে। জরুরি সেবার জন্য 100টি নতুন অ্যাম্বুলেন্স সংগ্রহের জন্য কাজ চলমান রয়েছে। ডুবুরিদের সক্ষমতা বাড়াতে নতুন পথ সৃষ্টি করা হচ্ছে এবং ফায়ার সার্ভিসের জনবল 30,000-এর অধিক করার জন্য অর্গানোগ্রাম পুনর্বিবেচনার প্রস্তাব রয়েছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে গঠিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকারের মাত্র 100 দিনের পথ চলায় দেশের নানা ক্ষেত্রে দৃশ্যমান, সুস্পষ্ট এবং উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হয়েছে। একই সঙ্গে জনমনে সৃষ্টি হয়েছে ক্ষমতায়ন, আশা আকাঙ্ক্ষা ও প্রত্যাশার এক নতুন দৃঢ় ও ইতিবাচক মেলবন্ধন। গৃহীত বহুমুখী ও সময়োপযোগী পদক্ষেপের ফলে জনজীবনে ফিরে এসেছে শান্তি ও শৃঙ্খলা, ফিরে এসেছে স্বস্তি ও স্বাচ্ছন্দ্য। সরকারের রূপকল্পে দেশের 20 কোটি মানুষ যদি একসঙ্গে কাজ করেন, তরুণ ও নারীরা যদি ক্ষমতায়িত হন, ইনশাল্লাহ বাংলাদেশকে আমরা অবশ্যই একটি মর্যাদাশীল ও স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব। নির্বাচিত সরকার বিশ্বাস করে গণতন্ত্র সুসংহত করার পাশাপাশি রাষ্ট্রের দায়িত্ব হলো এমন নীতিগত সহায়তা প্রদান করা যেখানে দল, মত, ধর্ম, বর্ণ, রাজনীতি নির্বিশেষে প্রতিটি নাগরিক বৈষম্যহীনভাবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সমান সুযোগ পান এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় অবদান রাখতে পারেন। জুলাই গণ অভ্যুত্থান এবং 16 বছরের গণতান্ত্রিক পথ চলায় শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই গণতান্ত্রিক বাংলাদেশে জনগণের প্রত্যাশা পূরণে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অঙ্গীকারবদ্ধ।
20 কোটি মানুষের 40 কোটি হাত, এই সম্মিলিত শক্তি দেশের অগ্রগতির মূল ভিত্তি। এ কারণেই মাননীয় প্রধানমন্ত্রী বলেন, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই দেশটাকে গড়ে তুলি সমৃদ্ধ, স্বনির্ভর ও সচ্ছল দেশ হিসেবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নিজেদের ও পরিবারের ভাগ্যের পরিবর্তন ঘটাই, সমস্যার সমাধান করি এবং উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নেই। আর গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে আমাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে দেশ ও দেশের মানুষের স্বার্থকে, বাংলাদেশের সার্বভৌমত্বকে এবং জনগণের সর্বাঙ্গীন কল্যাণকে। আজকের এই প্রেস ব্রিফিংয়ে উপস্থিত হয়ে অত্যন্ত ধৈর্য সহকারে আমার বক্তব্য শোনার জন্য আপনাদের সবাইকে আবারও আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সুন্দর এই আয়োজনের জন্য আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রেস টিমের সদস্যবৃন্দ, জনাব আতিকুর রহমান রুমন, জনাব এস.এম. মাহফুজুর রহমান, জনাব জাহিদুল ইসলাম রনি, জনাব মোস্তফা জুলফিকার হাসান, জনাব সুজন মাহমুদ, জনাব শাহাদাত হোসেন স্বাধীন, জনাব আশরাফা ইমদাদ, জনাব এ.কে.এম. নাজমুল হক, জনাব আব্দুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার পামির সহ সংশ্লিষ্ট সবাইকে, গণমাধ্যমের প্রিয় ভাই ও বোনেরা সবাইকে আবারও ধন্যবাদ এবং ঈদুল আজহার অগ্রিম ঈদ মুবারক। ধন্যবাদ।